नमस्कार बंधुरा आमी मालिनी। आमार आगेर भिडियोते आमी आपनादेरके जानिয়েছিলাম যে ओमकारेश्वर যাওয়ার পথে আমাদের সাথে কি ঘটনা ঘটেছিল। বাসের গন্ডগোলের জন্য আমাদের তখন সাত সকালে কি অবস্থা হয়েছিল সেটি আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সবাইকে ওমকারেশ্বরের ডিটেলস জানাবো যে ওখানে আমরা কিভাবে গেছিলাম, ওখানে গিয়ে আমরা কি কি করেছি, ওখান থেকে আমরা ইন্দোর কিভাবে পৌঁছেছিলাম, আপনারা ওখানে গেলে কখন আপনারা দর্শন করতে পারবেন, দর্শনের সময় সমস্ত কিছু জানিয়ে দেব। সাথে এটাও জানাবো যে বাস উজ্জয়ন থেকে ওমকারেশ্বরে যে যায় সেগুলি কখন ছাড়ে, কিভাবে ছাড়ে, সমস্ত কিছু। তো ভিডিওটি প্লিজ সবাই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় অবস্থিত এবং এটি সড়ক পথে উজ্জয়িনী থেকে ওই 130 থেকে 140 কিলোমিটার দূরে এবং ইন্দোর থেকে প্রায় 75 থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত, অবশ্যই গুগল ম্যাপ অনুযায়ী। তো সেই হিসেবে দেখতে গেলে আপনি ইন্দোর থেকেও নিজের যাত্রা শুরু করতে পারেন বা উজ্জয়ন থেকেও নিজেদের যাত্রা শুরু করতে পারেন যদি আপনারা এই জ্যোতির্লিঙ্গ দর্শনে আসেন। তো আমরা যেহেতু উজ্জয়ন থেকে যাত্রা শুরু করেছিলাম তাহলে এবার সেই প্রসঙ্গে ঢুকি। উজ্জয়ন থেকে ওমকারেশ্বর যাওয়ার জন্য বাস পাওয়া যায়, অবশ্যই প্রাইভেট বাস। সকাল 6:30 থেকে 7টার মধ্যে প্রথম এসি বাস ছাড়ে আর তারপর প্রথম নন এসি বাস ছাড়ে সকাল 8:30 নাগাদ। শেষ বাস ছাড়ে বেলা 12:30 থেকে 1:30টার মধ্যে। আমি এতক্ষণ যেই বাসগুলির কথা বললাম এগুলি আপ ডাউনের বাস, মানে আপনাকে ওমকারেশ্বর নিয়ে যাবে, আবার ওমকারেশ্বরে আপনার দর্শন হয়ে যাওয়ার পর এই বাসে করেই আপনি ফিরে আসতে পারবেন। এবং এই পদ্ধতিতে ওখানে দর্শনের ব্যবস্থা আছে, মানে আপ ডাউন যেহেতু বাস এখানে হয় সেই জন্য শেষ বাস বেলা 1:30টায় ছাড়ে আর তারপর আপনি কোনো বাস পাবেন না। তবে বাস ছাড়াও শেয়ার ট্যাক্সি আছে ওমকারেশ্বর যাওয়ার জন্য। দুপুর 1:30টার পরে আর কোনো গাড়ি বা বাস আপনি পাবেন না, সেটা আমি আগেই বললাম। তো উজ্জয়িনী থেকে ওমকারেশ্বরের দূরত্ব আগে যেরকম বলেছিলাম যে ওই 130 থেকে 140 কিলোমিটার, এবং বাস বা গাড়ি যদি একটানাও যায় তাহলেও ওমকারেশ্বর পৌঁছতে আপনার প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লেগেই যাবে। মাঝে যদিও বাস একবার দাঁড়াবে, ওই 10 মিনিটের হল্ট দেবে। তো এবার আমি বাসের ভাড়া এবং বুকিং প্রসঙ্গে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। আপনি যদি উজ্জয়িনী থেকে ওমকারেশ্বর যাওয়া এবং সেখান থেকে আবার উজ্জয়িনী ফেরত আসার টিকিট কাটেন, অর্থাৎ আপ ডাউন একসাথে টিকিট কাটেন, সেক্ষেত্রে আপনার মাথা পিছু বাস ভাড়া পড়বে এসি বাসের ক্ষেত্রে 500 থেকে 700 টাকার মধ্যে এবং নন এসি বাসের ক্ষেত্রে 400 থেকে 500 টাকার মধ্যে। যদিও এটা এজেন্সি টু এজেন্সি ভ্যারি করে যে তারা কত চার্জ করবে। এবার আপনি যদি উজ্জয়িনী থেকে ওমকারেশ্বর পৌঁছে আবার উজ্জয়িনী ফেরত না আসেন, মানে খালি একদিকের যাত্রায় যদি করেন, সেক্ষেত্রে এসি বাসে আপনার ভাড়া পড়বে 250 থেকে 350 টাকার মতো এবং নন এসি বাসের ক্ষেত্রে ভাড়া পড়বে 200 থেকে 250 টাকার মতো। এবার বলি টিকিট কোথা থেকে করবেন। যেহেতু আমাদের ওই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল যেটা আমি আগের ভিডিওতে আপনাদের সবাইকে জানিয়েছি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আবার বলবো যে আপনারা মহাকালেশ্বর মন্দির থেকে হরসিদ্ধি মাতা মন্দির যাওয়ার পথে যে চৌমাথার মোড় পড়ে সেখানে উজ্জয়িনী নগরপালিকা নিগম বা UCTCL এর বাস টিকিট কাউন্টার আছে। সেখান থেকে আপনারা ওমকারেশ্বর যাওয়ার বাসের টিকিট একদিন আগে বুক করতে পারেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তবে এনাদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই কিন্তু আপনাকে মন্দির দর্শন করে ফিরে আসতে হবে। এছাড়াও মহাকাল মন্দিরের কাছেই যে চারধাম মন্দির আছে ওখানে একটি সংস্থা আসা যাওয়া মিলিয়ে 320 টাকার বিনিময়ে ওমকারেশ্বরের ট্যুর করায়। এই সংস্থার কথা আমি আগেও বলেছিলাম, যাদের বিজ্ঞাপনে লেখা ছিল যে তারা 60 টাকার বিনিময়ে উজ্জয়নের লোকাল সাইট সিইং করায়। এনাদের ফোন নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই এনাদেরকে ফোন করে জেনে নেবেন আর অবশ্যই এনাদের অফিসে গিয়েও একবার সাক্ষাৎ করে নেবেন, কারণ আমার সাথে যা হয়েছে আমি চাই না অন্য কারোর সাথে একই জিনিস ঘটুক। তো এই চারধাম মন্দিরের পাশেই যে একটি বিশাল বড় জলের ট্যাঙ্ক আছে, সমস্ত এসি নন এসি সব বাস ওই ট্যাঙ্কের সামনে বা আশেপাশেই দাঁড়িয়ে থাকে। ওখান থেকেই বাসগুলি ছাড়ে আর একটি মাত্র ভলভো এসি বাসই সকাল 6:30 নাগাদ ছাড়ে, যেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওমকারেশ্বরের উদ্দেশ্যে আমরা ওই 6:30টার বাস ধরেই শেষে রওনা হয়েছিলাম, আপনারা জানেন।
এবং বাস আমাদেরকে ওই সকাল 11টার মধ্যে ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েছিল। মাঝখানে যদিও একটু 15 মিনিটের হল্ট দিয়েছিল, যেখানে আমরা ফ্রেশ হয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম, তারপর আর বাস দাঁড়ায়নি। তো বাস একদম ডাইরেক্ট আমাদেরকে ওমকারেশ্বর নিউ বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। আমরা বাস স্ট্যান্ড, এটা বাস আমাদের নামালো। এবার আমরা অটোয় করে যাব মন্দিরে। অটোর পেছনের সিটে যে বসে আছি দুজনে। অটো ভাড়া ওরকম আছে 20 টাকা করে। এটা হলো বাস স্ট্যান্ড, ওমকারেশ্বর বাস স্ট্যান্ড। আমরা এখন ওমকারেশ্বর মন্দির যাচ্ছি। তো আপনাদেরকে আমি দেখালাম ওমকারেশ্বর নিউ বাস স্ট্যান্ড। এবার এখান থেকে শেয়ার অটোতে করে আমরা ওমকারেশ্বর মন্দির গেছিলাম। অটো ভাড়া নিয়েছিল মাথাপিছু 20 টাকা। অটো কিন্তু আপনাকে মামলেশ্বর মন্দিরের সামনে দাঁড় করিয়ে দেবে। আমি আপনাদেরকে বলবো যে ওমকারেশ্বর দর্শন করার আগে আপনারা মামলেশ্বর মন্দির দর্শন করে নিন, কারণ মামলেশ্বর মন্দিরেও কিন্তু লাইন পড়বে দর্শন করার জন্য, এবং ওখানে খুব বড় জোর হলে আপনাদের 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তো আপনারা আগে মামলেশ্বর দর্শন করে তারপরে ওমকারেশ্বর যদি আসেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে একটা কথা বলি, এই মামলেশ্বর এবং ওমকারেশ্বর মন্দিরে কিন্তু ব্যাগ রাখার জন্য কোনো ক্লক রুম নেই। তবে ওমকারেশ্বরের এন্ট্রি গেটের উল্টো দিকের রাস্তায় একটি শু স্ট্যান্ড আছে, যেখানে আপনি 5 টাকার বিনিময়ে জুতো রাখতে পারেন। না হলে আশেপাশে যারা পুজোর ডালি বিক্রি করেন তাদের কাছে ব্যাগ জুতো আপনাকে জমা রেখে মন্দিরে ঢুকতে হবে। এবার আপনি মামলেশ্বর থেকে দুইভাবে ওমকারেশ্বর আসতে পারেন, হয় আমাদের মতো এইভাবে ব্রিজ পেরিয়ে, আর না হলে গোমুখ ঘাট দিয়ে নর্মদা পেরিয়ে। তবে আমি সাজেশন দেব ব্রিজ পেরিয়ে আসার জন্য, কারণ নৌকো করে যদি আপনি আসেন তাহলে ওরা আপনাকে যেখানে নামাবে সেখান থেকে মন্দিরে ঢোকার রাস্তা থাকলেও আপনি ওই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরে ঢুকতে পারবেন না, আপনাকে পুলিশ আটকে দেবে। আমি নিজের চোখের সামনে দেখেছি অনেককেই ওখানে পুলিশ আটকে দিয়েছে, তাদেরকে আবার ঘুরে অন্যভাবে আসতে হয়েছে। আপনাদেরকে আগেই বলেছি যে ওমকারেশ্বর বা তথা মামলেশ্বরে ব্যাগ বা জুতো রাখার জন্য আপনারা কোনো জায়গা বা ক্লকরুম পাবেন না। তো আমরা কি করেছিলাম সেক্ষেত্রে বলছি, যেটা আমাদের বলতে পারেন একটা ভুলও হয়েছিল। আমরা আগে মামলেশ্বর না গিয়ে আগে ওমকারেশ্বর চলে গেছিলাম। তো ওমকারেশ্বর দর্শনে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়, যার জন্য মামলেশ্বর আমরা আর দেখে উঠতে পারিনি। আমরা বাইরে থেকে দেখেই চলে এসেছিলাম, কারণ প্রচুর লাইন পড়েছিল। তো সেজন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনারা গেলে অবশ্যই আগে মামলেশ্বর যাবেন, তারপর ওমকারেশ্বর যাবেন। তো আমরা ব্যাগের জন্য কি ব্যবস্থা করেছিলাম এবার জানাই। আমরা ব্রিজ পেরিয়ে মন্দিরের রাস্তা থেকে একটু এগিয়ে হোটেল গুরুকৃপার উল্টো দিকের গলিতে একটি মুদি দোকানের পিছনে বানানো একটি ধর্মশালায় 1 ঘন্টার জন্য রুম ভাড়া নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 200 টাকা। ওইটি হলো হোটেল গুরুকৃপা। হোটেল গুরুকৃপার ঠিক উল্টো দিকে একটা গলি, সেখানে মুদি দোকান আছে, তার ঠিক ওপরে এই জায়গাটি। এই রুমটা 1 ঘন্টার জন্য ওমকারেশ্বরে ভাড়া নিয়েছিলাম, তো আমাদেরকে সেই জন্য 200 টাকা দিতে হয়েছে। তো এই যে রুমটি আপনারা দেখছেন, এখানে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করে ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ওমকারেশ্বর দর্শনে। যদি আমরা এখানে শুধু ব্যাগ রাখতাম তাহলে আমাদের 50 টাকার মতন খরচা হতো। ওমকারেশ্বর মন্দির মুখ্য প্রবেশ জ্যোতির্লিঙ্গ। এই যে এবার একটা কথা বলে দিই, জুতো কিন্তু আগে ছাড়বেন না, কারণ সামনে জুতো ছাড়ার ব্যবস্থা আছে। এই আগে জুতো ছেড়ে ফেলেছে, আর তার জন্য তাদের সাথে এখন হলো বাঁধ নর্মদা নদীর ওপরে। আর এই যে নর্মদা নদী, নিচে সার দিয়ে বোট। হুইল চেয়ার সুবিধা निःशुल्क उपलब्ध है। নাম্বারে সম্পর্ক করতে বলেছে, কিন্তু আবার বাকি নাম্বার বসেও দিয়েছে। ওটা দোলে তো ওটা আমি রাখছি, পরে মুখ ফিরে দেখে পাথর করছে। ওটা দোলে তো, হ্যাঁ ওটা দোলে হাওয়া। হর হর মহাদেব। মন্দির ওই যে ওইদিকে
তো এরপর আমরা মন্দিরের একদম প্রধান যে প্রবেশদ্বার আছে বা মেন এন্ট্রি গেট, তার সামনে যে জুতো স্ট্যান্ড আছে সেখানে 5 টাকার বিনিময়ে প্রত্যেকের জুতো জমা দিলাম, মানে দুজনের 10 টাকা খরচা হয়েছে। তারপর দাঁড়িয়ে পড়লাম লাইনে। এই ওমকারেশ্বর মন্দিরে শনিবার থেকে সোমবার শীঘ্র দর্শন, যেটির মাথাপিছু মূল্য 300 টাকা, সেই শীঘ্র দর্শন বন্ধ থাকে। বাকি দিন যদি আপনি শীঘ্র দর্শন করতে চান তাহলে ওখানে উপস্থিত পুলিশের কাছ থেকে টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে নেবেন। আমরা যেহেতু শনিবার গেছিলাম, যথারীতি আমাদেরকে জেনারেল লাইনেই দাঁড়াতে হয়েছিল। আমরা শীঘ্র দর্শন ওই দিনকে মানে ওই সুবিধাটা আমরা নিতে পারিনি। আর এইখানে টিভি এখানে টাঙানো আছে, তো জেনারেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওখানে তখন মহাদেবের পুজো দেখছিলাম। আর এখানে জেনারেল লাইনে আমরা দাঁড়ানোর পরে প্রায় 40 মিনিট মতো আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়। তারপর আমরা মূল মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরে প্রবেশ করার পর ওখানেও অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ আমরা যেই সময় গেছিলাম সেই সময় ভোগ চলছিল, ভোগের সময় ছিল সেটা। তো ওখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আরেকটু এগোলেই আমাদের আরেকটা লাইন দেখি ফাঁকা ছিল, তো আমাদেরকে ওখানকার স্বেচ্ছাসেবক ওই ফাঁকা লাইনে ঢুকিয়ে দেন। পরে জানতে পারলাম যে ওটা শীঘ্র দর্শনের লাইন ছিল, তো ওই দিনকে ওই লাইনটা তখন ফাঁকা ছিল, তো আমরা ওই লাইনে পরে ঢুকে পড়ি। এই যে এই সিঁড়িতে যে লাইনটা দেখছেন এটা জেনারেল লাইন, আর ওই পাশে রেলিংয়ের পাশে আরেকটা সিঁড়ির অংশ আছে, ওটা শীঘ্র দর্শনের লাইন। তো আমাদেরকে স্বেচ্ছাসেবক ওই লাইনে পাঠিয়ে দেন, ওখানে চলে যেতে বলেন। তো আমরা ওখান দিয়ে ওপরে চলে যাই। ওপরে গিয়েও আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, যেহেতু আমরা ভোগের সময় ওখানে পৌঁছেছিলাম। তো বেলা 12:20 থেকে বেলা 1:15, বিকেল 4টে থেকে বিকেল 4:45 এবং রাত্রি 8:30 থেকে রাত্রি 9:05, এই 3টি সময় ভোগ নিবেদন করার জন্য মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে। এবার মন্দিরের গর্ভগৃহ আকারে খুবই ছোট এবং সংকীর্ণ। ক্লস্ট্রোফোবিয়া থাকলে সমস্যা হতে পারে, তবে আপনাকে 3 সেকেন্ডের বেশি দাঁড়াতে দেবে না। জ্যোতির্লিঙ্গ এখানে কাঁচ বা ফাইবারের ফেন্সিং দিয়ে ঘেরা। আপনি জল অভিষেক করতে চাইলে পুরোহিতের হাতে পুজোর ডালিতে থাকা জলের বোতল দিয়ে দেবেন, উনি জল অভিষেক করে দেবেন। মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যেতে পারলেও গর্ভগৃহে ফটো বা ভিডিও তোলা একদম নিষিদ্ধ, তাই আমি যতটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই আমি আপনাদেরকে দেখালাম। এবার এই যে এইখানে এই হলো জুতো স্ট্যান্ড, যেখানে আমরা জুতো জমা দিয়েছিলাম পার হেড 5 টাকার বিনিময়। তো সেখান থেকে আমরা জুতো সংগ্রহ করলাম। এবার ওমকারেশ্বরের দর্শনীয় স্থানসমূহ কী কী আছে সেটা বলছি। ওমকারেশ্বর মন্দিরটি যেই পাহাড়ের ওপর অবস্থিত, এরিয়াল ভিউতে দেখলে তার আকার অনেকটা ওম অক্ষরের মতন। স্থানীয়রা বলে যে এই পাহাড় প্রদক্ষিণ করলে পুণ্য লাভ হয়, কিন্তু যদি আপনি অটো করে প্রদক্ষিণ করতে যান এবং সাথে এখানকার দর্শনীয় কিছু স্থান যেমন 108 ফিট উঁচু আদি শঙ্করাচার্যের স্ট্যাচু, পাতালি হনুমান মন্দির, গৌরী সোমনাথ মন্দির, এগুলো ঘুরে আসেন, তাহলে অটো দাদা আপনার কাছ থেকে 1000 থেকে 1500 টাকা চাইবে। এবার ওই দিনকে আমাদেরকে ইন্দোর যেতে হতো। আর ওমকারেশ্বর মন্দির আমরা যেহেতু ওই ভোগের সময় গেছিলাম, সেই জন্য আমাদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল, সেই জন্য আমাদের হাতে সময় কম ছিল। তাই আমরা অটো করে আর না ঘুরে ঠিক করলাম যে নদীপথে এখানে সাইট সিইং করব। এখানে নর্মদা নদীতে ছোট ছোট বোট চলে। আগেই বলেছিলাম যে গোমুখঘাট থেকেও বোট ছাড়ে, গোমুখঘাট থেকে বোট ছেড়ে আপনাকে সাইট সিইং করিয়ে এই ওমকারেশ্বর ঘাটে নামিয়ে দেবে, আপনি সেভাবেও করতে পারেন। কিন্তু তাতে একটাই অসুবিধা যে ওমকারেশ্বর ঘাটে নেমে আপনি যখন মন্দিরে ঢুকতে যাবেন সেখানে আপনি ব্যারিকেড পাবেন, আপনাকে আবার ঘুরে সেই ব্রিজের কাছে এসেই যেতে হবে। তো ওই জায়গাটা আমি ঠিক জানি না, বাট আমি অনেককেই দেখেছিলাম পুলিশ আটকে দিয়েছে, তো সেই জন্য বললাম যে আপনারা ব্রিজ দিয়ে আসবেন। এবার আরেকভাবেও ঘোরা যায় নদীপথে। সেক্ষেত্রে কি হয়, আমরা যেহেতু আগে আমাদের মন্দির ঘোরা হয়ে গেছিল, তো সেই জন্য আমরা এখানে নদীপথে একটু মানে বোটে করে ঘুরবো, তাই আমাদের একজন এজেন্টের সাথে দেখা হয়, সে আমাদেরকে এই ব্রহ্মপুরী ঘাটে নিয়ে আসে। এখানে মাথা পিছু 150 টাকার বিনিময়ে আমরা নদীপথে এই কয়েকটি জায়গা দেখলাম। তো কি কি দেখেছি চলুন দেখাই। আলাদাই মেজাজ, আলাদাই ব্যাপার। আমাদের দর্শন হয়ে গেছে। এরপর আমরা এই বোটিং করে এরপর আমরা মামলেশ্বর যাব। তারপর মামলেশ্বর মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ব ইন্দোরের জন্য। আর ইন্দোরেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে গল্প। আর দর্শন খুব ভালোভাবে হয়েছে। একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে 40 মিনিট, কারণ ভোগ চলছিল 12:40 থেকে 1:10। তারপর খুব ভালোভাবে দর্শন হয়েছে। আগেই আবার বলছি, সোম
শনি রবি সময় 3 দিন শীঘ্র দর্শন হয় না। সিঁড়ির অবস্থা খুব বাজে, মানে খুবই বাজে সিঁড়ির অবস্থা। ঘাট এইরকম, এখানে আরতি হয় বিকালবেলা, নর্মদা আরতি। এটা হলো ব্রহ্মপুরী ঘাট। ওই যে ব্রিজ দিয়ে আমরা এলাম, ব্রিজ পেরিয়ে এদিক দিয়ে ঘুরে আমরা এখানে আসলাম। এটা হলো ব্রহ্মপুরী ঘাট, জয় কাল ভৈরব। ব্রহ্মপুরী ঘাট থেকে আমরা ধরবো नौका, बोट। इस घाट पे आरती होती है? यहाँ पे आरती होती है क्या? आरती यहाँ पे भी होती है, सभी घाटों पे मतलब कि सभी घाटों पे होती है यहाँ पे। अच्छा, नहीं यहाँ पे लिखा हुआ है ना, इसलिए पूछ रहे हैं। हाँ, होती है ना यहाँ पे। अच्छा, मैक्सिमम होती है 6 से 7 बजे। ओके, ठीक है। ये दौड़ी सामले এই বোটে যাবো। এই বোটের নাম পাংখুড়ি। পাংখুড়ি বললো তো? ডিজেল বোট ছিল। ওকে, আমরা এই বোটে যাবো। আমাদের বোট দাদা। সমস্ত কিছু দেখে ঘুরে ঠুরে আবার এখানে এই ব্রহ্মপুরী ঘাট, এটা এখানেই নামবো। এটা ব্রহ্মপুরী ঘাট, এখান থেকে উঠেছি, এখানে নামবো। এখানে সন্ধ্যে 6টা থেকে 7টা নর্মদা আরতি হয়। তো কেউ ওমকারেশ্বর আসলে, যদি ওমকারেশ্বরে স্টে করেন তাহলে দেখতে পারেন। উঠিনি আমরা, এদিকে কোনো একটা বোটে উঠতে যাচ্ছি। কোন বোট জানি না, দেখা যাক কোন বোট হয়। এখান থেকে বোট ছাড়বে, এই যে এই বোটটা, বোটের যে যারা আমাদের সাথে যাবে তারা আসবে। আমরা দাঁড়িয়ে আছি, এই হলো ব্রিজটা। যেহেতু শেয়ারিং বোটে যাচ্ছিলাম, সেই জন্য আমাদের সাথে আরও কয়েকজন আসতো, তাদের জন্য আমাদেরকে বোটে উঠে অপেক্ষা করতে হচ্ছিল। আর যেই বোটটা প্রথমে দেখেছিলাম ওই বোটে উঠিনি, অন্য বোটে উঠেছিলাম। ভরা শ্রাবণ মাসে জ্যোতির্লিঙ্গের দর্শনে গেছি, তুমুল বৃষ্টি, আর উজ্জয়নেও বৃষ্টি পেয়েছি, ওমকারেশ্বরে এসেও বৃষ্টি। আপনারা দেখতেই পাচ্ছেন, ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এই বৃষ্টির মধ্যেই আমরা বোটে উঠে বাকিদের আসার জন্য অপেক্ষা করছিলাম। আর লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম, কারণ লাইফ জ্যাকেট না পরলে এখানে আপনি ধমক খাবেন, ওরা বোটও ছাড়বে না। লাইফ জ্যাকেট আপনাকে পরতেই হবে। আর এখানে নর্মদা নদীর জল, বর্ষাকালে এই নদীর জলস্তর অনেকটাই বেড়ে যায়। এখানে যিনি মাঝি দাদা ছিলেন তিনি বললেন যে এই পাথর বা এই ঘাট তখন ডুবে যায়। আর বাঁধের জল ছেড়ে দিলে তো নদী পুরো বিপদসীমার ওপর দিয়ে বইবে, তখন তো এই ঘাটে লোককে দাঁড়াতেও দেবে না, কোনো বোটিংয়েরও তখন কোনো ব্যবস্থাই থাকবে না। তো এইরকম মাঝে মাঝেই হয়েছে, সেই গল্পই আমরা তখন করছিলাম। যতক্ষণ না বাকিরা আসছিল, আমরা ততক্ষণ মাঝি দাদার সাথে এইসব টুকটাক বিষয়ে আলোচনা করছিলাম। ওমকারেশ্বর মন্দিরে অতক্ষণ আমাদের সময় লাগলো। তারপর এখানে এসে আমরা বসে আছি, কখন আসবে আমাদের বাকি প্যাসেঞ্জাররা তার কোনো টাইম ছিল না। ওনাদেরকে ফোন করা হচ্ছিল, কিন্তু ওনারা আসছি করে অনেকক্ষণ থেকে বলে যাচ্ছেন আসবেন, কিন্তু তখনও অবধি এসে পৌঁছাননি। আমাদের এই সময় আমাদের খাওয়াও হয়নি, মামলেশ্বর দর্শনও বাকি ছিল। আর এই সব এত লেটের চক্করেই মামলেশ্বর দর্শন আমাদের সম্পূর্ণ হয়নি। আর কি করা যাবে, ওই যে বলে না, কপালে না থাকলে কি, ঠকঠকালে হবে কি, সেই অবস্থায়। তো যাই হোক, অপেক্ষা যখন করছিলাম সেই মুহূর্তে ইন্দ্রর একটা ইন্টারভিউ নিয়ে নিলাম আমি। তো এই ভরা বর্ষায় এখানে এসে জ্যোতির্লিঙ্গ দর্শনে এসে কেমন লাগছে? অদ্ভুত একটা অনুভূতি, যেটা সাধারণত হয় না। ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে থাকছি, বোটিংও করছি, এর মধ্যে পেছনে জল পড়ছে দেখা যাচ্ছে, তো আলাদাই একটা সাধারণ মানে বর্ষায় নর্মদা, ভরা নর্মদা আমার পেছনে, আমি সামনে দিয়ে দেখাচ্ছি, যদিও আমি এর আগে অনেক কিছু দিয়েছি, তাও দেখি। So, do you consider it as an adventure? No, obviously. এরকম বৃষ্টির মধ্যে খরস্রোতা নদীতে It's not too much খরস্রোতা। তাও ফুলে ফেপে উঠছে। হ্যাঁ।
অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের বাকি প্যাসেঞ্জাররা আসলেন, নৌকাও ভর্তি হলো। আর জানলাম যে ওনারা ওপারে ওমকারেশ্বর মন্দিরে নেমে যাবেন। তো নৌকা রওনা হলো সাইট সিইং করানোর জন্য। তো প্রথমেই আমরা যেদিকে যাচ্ছিলাম সেটি হলো নর্মদা বাঁধ। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকেই বাঁধের ছবি। আর বাঁধে যাওয়ার পাশেই এই যে ঘাটটা, এখানে আমরা দেখলাম অনেকে তখন ওই ঘাটে স্নান করছিলেন বা পুজো দেবেন বলে। তো ওই বৃষ্টি পড়ছে, তার মধ্যে এত মানে খরস্রোতা নদী আর কি, তা দেখতেই পাচ্ছেন স্রোত কীরকম। তো এর মধ্যে গার্ড করা আছে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সবাইকে স্নান করতে হবে, তো তার বাইরে কেউ যেতে পারবে না। তো এই গার্ড দেখতেই পাচ্ছেন এখানে এইরকম গার্ড করা আছে, তো ওর মধ্যেই লোকজন স্নান করছিলেন। আর আমরা চলেছিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা দেখলাম ত্রিবেণী সঙ্গম। এখানে কাবেরী আর নর্মদা নদী তো ছিল, কিন্তু 3 নম্বর নদীটার নাম আমার মনে নেই। তো এই জায়গাটা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত, এতটুকু আমাদেরকে মাঝি দাদা বললেন। এরপর ত্রিবেণী সঙ্গম দেখে আমরা চলে গেলাম নর্মদা নদীর বাঁধের একদম কাছে। বাঁধ দেখা হয়ে যাওয়ার পর যে রাস্তা দিয়ে ওইদিকে গেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ফিরে এলাম। তারপর ওই ব্রিজের নিচ দিয়ে ওমকারেশ্বর মন্দিরের পাশ দিয়ে আমরা চলে গেলাম ওই মন্দিরের সামনের দিকে। আর মন্দিরের সামনের দিকে এসে দর্শন পেলাম 108 ফিট উঁচু আদি শঙ্করাচার্যর স্ট্যাচু। 2023 সালের 21শে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই 108 ফুট উঁচু আদি শঙ্করাচার্যের এই ব্রোঞ্জের স্ট্যাচুটির উদ্বোধন করেন। তো মাথাপিছু 150 টাকায় অর্থাৎ মোট 300 টাকায় নদীপথে এই আদি শঙ্করাচার্য স্ট্যাচু, তারপর ত্রিবেণী সঙ্গম, তারপর নর্মদা নদীর বাঁধ, এগুলি দেখে আমরা আবার চলে আসলাম ওই ব্রহ্মপুরী ঘাটে, যেখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম। ঘাটে নেমে আমরা তারপর চলে আসলাম একটি দোকানে খেতে। আমাদের লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম 2টো ভেজ থালি, যার মাথাপিছু মূল্য ছিল 120 টাকা করে। সেই থালিতে ছিল ডাল, তরকারি, তারপর ভাত, তারপর আচার, ছিল 5টা রুটি এবং আরেকটি তরকারি। তো খাওয়া দাওয়া আমাদের বেশ ভালোই লেগেছিল ওখানে খেয়ে। এবং খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা রওনা হয়েছিলাম মামলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম, আর ভেতরে প্রচুর দোকানপাট আছে, দেখতেই পাচ্ছেন। আর বৃষ্টি তো সাথে তখন পড়েই যাচ্ছিল, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই কোন সকালে উজ্জয়িনী থেকে বেরিয়েছি, আর আমরা যতক্ষণে মামলেশ্বর মন্দির দর্শনের জন্য রওনা হয়েছিলাম বিকেল 4টে বেজে গেছিলো। আর বৃষ্টি অবিরাম অনবরত হয়ে যাচ্ছে, সাথে আমাদেরও আর শরীর দিচ্ছিল না। তাই চেয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। কিন্তু মামলেশ্বর মন্দির পৌঁছানোর পর দেখি ওখানেও প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন। তো সেই জন্য বাইরে থেকেই প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ এর বেশি দেরি করলে আমাদের ওমকারেশ্বর বাস স্ট্যান্ড থেকে ইন্দোরের বাস বেরিয়ে যেত। শেষ বাস যতদূর সম্ভব সন্ধ্যে 7টার সময় ছিল। তো আমাদের মানে চেষ্টা ছিল যে 7টার আগেই আমাদের পৌঁছাতে হবে। তাই সেই জন্য আমরা বাইরে থেকেই মহাদেবকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর অটো নিয়ে পৌঁছে গেলাম আমরা ওমকারেশ্বর নিউ বাস স্ট্যান্ডে। ওখান থেকে উঠে পড়লাম আমরা ইন্দোরের বাসে। এটি হলো ইন্দোরের বাস, যেটি মাথাপিছু আমাদের নিয়েছিল ভাড়া 140 টাকা করে ইন্দোর যাওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও পুরো ওমকারেশ্বরের ওপরে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরের ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।